এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 8টা মতো হবে। সকালের বাসি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। চা বানিয়ে নিয়েছি, আর তারপরে আর একটুকু সময় নষ্ট না করে ভাতটা বসিয়ে দেবো। চা কিন্তু এখনও খাইনি, সবে চাটা বানিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চাটা ধীরে সুস্থে খাবো। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। জানো তো বন্ধুরা, সময়টা কিন্তু ভীষণ খারাপ যাচ্ছে। গতকাল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। মেয়ের তো শরীরটা খারাপ, তোমরা সবাই জানো। তো রাতটা মানে গত পরশু রাতেও কিন্তু ভীষণ কাশি হয়েছিল, সারা রাত ঘুমাতে পারিনি। তো মেয়ের শরীরটা একটু বেশি খারাপ ছিল, যার কারণে কোনো ভিডিওই করা হয়ে ওঠেনি আর কি। তাই কালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারিনি। আর এটা বুধবার ভিডিওটা বানিয়েছিলাম, বৃহস্পতিবার আমি যখন ভয়েস দিচ্ছি আমার নিজের শরীর কিন্তু অনেকটা বেশি খারাপ হয়ে গেছে। মেয়ের শরীর মোটামুটি একটু উন্নতি, কিন্তু আমার নিজের শরীর খারাপ হয়ে গেছে। তবে গলা শুনে তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তবে আবার এরপর ভিডিও দিতে পারবো কিনা সেটাও বলতে পারছি না। তো যাই হোক, ওদিকে চাটা খেয়ে চলে আসলাম রান্না করতে। আর আজকে একটু লাউ রান্না করব। সেই আগের দিন যে লাউটা এনেছিল সেটাই নিরামিষভাবেই রান্না করব। তাই একটু বড়ি ভেজে নিলাম, আর ওই তেলের মধ্যে এখন 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ আর আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই দিয়ে লাউ রান্না করব। লাউ রান্নাটা আমি একেবারে হালকা পাতলাভাবেই রান্না করি, আর খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মানে লাউ, কুমড়ো, চাল কুমড়ো এই জাতীয় সমস্ত জিনিস কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। তো লাউ রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এই পর্যন্তই করেছি। বাকিটা কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে, শর্ট ভিডিও নয়, ওই মানে একটা মিনি ব্লগের মাধ্যমে আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য আর এখানে শেয়ার করিনি আর কি। তো যাই হোক, ওদিকে লাউ রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন করব আলু পটল আর সয়াবিন ঝোল। তো সয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আসলে গরম জল দিয়ে ভিজাই একটু তাড়াতাড়ির জন্য আর কি। তো এখন পটলটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব, তারপর আলুটা ভেজে নেব, আর সবশেষে সয়াবিনটা ভেজে নেব। তবে আজকে নিরামিষ কিন্তু নয়, লাউটা করেছি নিরামিষভাবে, মানে লাউটা আমার ওইভাবেই খেতে ভালো লাগে। আর তা নাহলে যদি একটু চিংড়ি মাছ থাকে তাহলে হয়, কিন্তু চিংড়ি মাছ আজকে আর কোথায় পাবো, কারণ আজকে তো হাটবারও না, কিছু না। তবে হ্যাঁ, বাজারের দিকে গেলে হয়তো পাওয়া যাবে, কিন্তু সেখানে ভীষণ দাম নেবে, গলাকাটা দাম। তো সেটাও সম্ভব নয়, সেই জন্যই আর কি। আসলে মধ্যবিত্ত পরিবার তো এইভাবেই হিসেব করে, ইনকাম যেহেতু কম, হিসেব করেই কিন্তু 30টা দিন চালাতে হয়। তো কালকে মাছ খেয়েছি, তার আগের দিন ইলিশ মাছ খেয়েছি, আর এখন যদি আবার চিংড়ি মাছ আনতে যাই তাহলে ব্যাপারটা মানে বাজেটের বাইরে চলে যাবে, তাই না? এমনিতেই সামনে পুজো, আর পুজোর সময় যে যেমনই হোক না কেন প্রত্যেকটা পরিবারে খরচের পরিমাণ একটুই বেশি থাকে, তাই না? ওই ঠাকুর দেখতে যাওয়া, হতে যাওয়া, সাথে যাওয়া, জামা কাপড়ের কথা ছেড়েই দিলাম। বাইরে বেরোলেই একটু খরচ থাকে, বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে তো আরোই বেশি, তাই না? তো সেই সমস্ত মিলে এই মাসটা প্রচণ্ড খরচ। পুজো হচ্ছে সামনে, তার মধ্যে আবার এই যে মেয়ের শরীর খারাপ, প্রায় 2000 টাকার ওষুধ এসে গেছে। আবারই তো আমারও শরীর খারাপ। তো এই সমস্ত কিছু ভেবে একটু নিজেদেরকে ভেবে চিন্তেই চলতে হবে আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আলু পটল সয়াবিন সব ভাজা হয়ে গেছে, আর এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মিক্সির মধ্যে যে আদা রসুন টমেটো পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, জানো তো মিক্সিতে পেস্ট করলে আমার যে রসুন কেন গোটা গোটা রয়ে যায় আমি বুঝতেই পারি না। তোমরা একটু টিপস দিও তো প্লিজ। তো যাই হোক, সব কষানো হয়ে গেছে, এখন একটু গরম জল দিয়ে দিলাম, তারপরে ফুটে উঠলে নামিয়ে নেব। তবে মেয়েকে কিন্তু খাইয়ে দাইয়ে এখন কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি এর মাঝেই আর কি। তো তারপরে লাউ যে রান্না করেছিলাম, লাউয়ের খোসাটাও কিন্তু ফেলিনি, সেটাকে আমি ভাজা করব। আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তাই তেলের মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউয়ের খোসা ভাজা করব। কে কে খাও কমেন্ট করে জানিও। আর আজকে একটা কাজ করব ভাবছি, আমার আলমারির যে শাড়িগুলো রয়েছে সেগুলোকে রোদ দেবো। পুরো আলমারির সমস্ত জিনিসই রোদ দিলে হতো, মানে ভাদ্র মাসে তো রোদ খাওয়াতে হয় সমস্ত কিছু, কিন্তু আমার জায়গা এমন পজিশান, চারিদিকে বৃষ্টি হয়ে কাদা হয়ে আছে, দেওয়া সম্ভব নয়। তো সেই জন্য ভাবছি আলমারির সব জিনিস যদি একদিনে দিই গোছাতে আমার কষ্ট হবে, তাই অল্প অল্প করে দেবো। আজকে শুধু আমার শাড়িগুলো দেবো, তারপর একদিন বাবার আর একদিন তার মেয়ের, বাকি যা টুকটাক জিনিস আছে শীতের পোশাক প্রত্যেক দিন একটু একটু করে দেবো আর কি। তার রান্নাবান্না কমপ্লিট, তারপরে কিন্তু এবার দেবো। সকালটা তাড়া থাকে, মেয়ের পরীক্ষা থাকে, তো সেই জন্য ওকে পড়ানো, তারপরে
রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে একটু বেলার দিকে দেবো। আর বেশিক্ষণ তো রোদের যা তাপ, আধা ঘন্টা রোদ দিলে কিন্তু সমস্তটা হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না কমপ্লিট। এখন গ্যাসটাকে কিন্তু সুন্দর করে মুছে দিচ্ছি। আর প্লিজ একটু মানিয়ে নিও, আমার কথাটা একটু অসুবিধা হচ্ছে, আমার ভয়েস দিতেও সমস্যা হচ্ছে, আর কথাটাও কিন্তু একটু নাকে নাকে শোনাচ্ছে। তাহলে চলো বন্ধুরা, বাকি কাজগুলো করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। রয়েছে শম্পা সাহা, এম জে অধিকারী ফ্যামিলি, বিশ্বজিৎ দত্ত, ছোট্ট পাখি, নিমাই দাস, টুম্পা মরিজিৎ, মামনি বাগদি, স্মাইলি দীপা, প্রশান্ত হালদার, আশুতোষ চক্রবর্তী, রয়েছে গোপাল মানুর পরিবার। তো তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর তারপর দেখো, আমার শাড়িগুলোকে সব রোদ দিয়ে দিয়েছি, আর দিয়েছি দেখো চালের উপরে। তবে এটা কিন্তু আমাদের নয়, আমার বাড়ির পাশেই আর কি। এইখানে কোনো কেউ মানুষ ব্যবহার করে না, আগে ছিল বাড়ি, কিন্তু এখন এমনিই পড়ে আছে। তো ওই চালটার মধ্যে মাদুর বিছিয়ে রোদ দিয়েছি। আর আকাশ দেখছো, পুরো একেবারে পরিষ্কার ঝরঝরে নীল আকাশ, দেখেই মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে। তারপর চলে আসলাম ঘরে, এসে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। সকালেই গুছিয়ে নিয়েছিলাম, তারপরে মেয়ে এখানে পড়তে বসেছিল, তাই এখন একটু সুন্দর করে টান টান করে ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে এবার সংসারের যে টুকটাক কাজগুলো রয়েছে সেগুলোই করে নেব। সব থেকে বড় কাজ সেটা তো হয়েই গেছে, রান্নাবান্না। তো যাই হোক, বিছানাটা ঝেড়ে নিলাম, আর এখন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর মেয়ে ঘরের মধ্যে শুধু কাগজের টুকরো করে ফেলে, যখনই পড়তে বসে, সকাল সন্ধ্যে যখনই হোক না কেন, এত যে কাগজের টুকরো ফেলে কি আর বলবো, তার কারণেই বেশি নোংরা হয় আর কি। তো যাই হোক, এখন আর সেরকম কোনো কাজ নেই, ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর তারপরে আজকে ভাবছি, আমার দুটো গাছ রয়েছে, অনেক গাছ ছিল জানো তো, মানে সময়ের অভাবে, যত্নের অভাবে না গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। স্পাইডার প্ল্যান্ট ছিল, এখনও আছে স্নেক প্ল্যান্ট, কিন্তু সেগুলো বাইরেই পড়ে আছে, কোনো যত্নই করি না। আসলে সব কিছু মিলে এমন হয়ে গেছে না, সময়ের অভাব, বিশাল সময়ের অভাব, পারি না। সেই জন্য ওই যে মানি প্ল্যান্ট অনেক গাছ হয়েছিল, সবকে তুলে না একটা পুকুরের পাড়ে ফেলে দিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো একদিন। আর সেখানটা না পুরো জঙ্গল হয়ে গেছে। তো সেখান থেকে কয়েকটা ডগ নিয়ে একটা টবের মধ্যে লাগিয়েছিলাম, সেটাকে ভাবছি, অনেকদিন জল টল কিছুই দেওয়া হয়নি। আর একটা লাকি বাম্বু রয়েছে, তো দুজনকেই আজকে ভালো করে একটু স্নান করাবো জল আসলে। এত যা গরম পড়েছে, আমরা যেমন প্রত্যেকদিন স্নান করি, ওদেরকেও তো মাঝে মধ্যে ইচ্ছা হয় স্নান করতে, তাই না? জাস্ট একটু মজা করলাম। তারপরে দেখো, এই ঘরে এসে কয়েকটা জামা কাপড় ছিল, গুছিয়ে নিচ্ছি, কারণ ওই যে রোদে দিয়েছি শাড়িগুলো, সেগুলো তো তুলে নিয়ে এসে এখানেই রাখবো, তারপরে বিকেলে থেকে গুছিয়ে আলমারিতে রাখবো। তো একসঙ্গে সবটা দিলে না গোছাতে আমার অনেকটা, মানে এক বেলা পুরো চলে যেত। সেই জন্য আমি একটু একটু করে করছি, এতে কি কষ্টটা কম হবে, অথচ আমার কাজগুলো কিন্তু সুষ্ঠুভাবে হয়ে যাবে। তো যাই হোক, এখন আলনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে রাখবো। ভেবে রাখি এরপর একটা কাজ করব, কিন্তু হয়ে যায় অন্য। এই জামা কাপড়গুলো গোছাতে আসার পরে, এই যে আমার হারমোনিয়ামটা দেখছো মেয়ের, তো হারমোনিয়ামটা খুলে ভাবলাম একটু, অনেক কয়েকদিন বাজায়নি, মেয়ের শরীর খারাপ, তো সেই জন্য ওরকমভাবেই রাখা আছে। তো এমনিতেও বর্ষাকালে একটু কাঠের জিনিস তো একটু কীরকম একটা থাকে। তো যাই হোক, আমি এমনিই মন তোলা করে খুলে দেখলাম, মানে খুলিনি, ওই ঢাকাটা শুধু খুলে দেখছি, একটা দুটো পিঁপড়ে বার হচ্ছে। আমি ভাবলাম তাহলে আজকে বেশ সুন্দর রোদ বেরিয়েছে, আর বর্ষার সময় না হারমোনিয়ামে একটু রোদেও দিতে হয়, তো ভাবলাম তাহলে একটু রোদে দিই। তো রোদে নিয়ে গিয়ে আমি ভাবলাম ভেতরটা একটু খুলেই দেখি। তো ভেতরটা যেহেতু যখনই খুলেছি দেখছি তার মধ্যে কী অবস্থা, সত্যি আমি ক্যামেরা নিয়ে যাইনি বলে, আসলে পাশের বাড়ির সেখানে নিয়ে গেছিলাম, তাদের ঘন্টা ভীষণ রোদ রাখেছে, ওখানে নিয়ে গেছিলাম, সেই জন্য তো ফোনটা নিয়ে যাওয়া হয়নি, তাই দেখাতে পারিনি। পুরো ভেতরে মানে প্রায় কয়েক হাজার পিঁপড়ে ডিম নিয়ে বাসা বেঁধে রয়েছে। খুলে দিতে তো চারিদিকে ছড়িয়ে গেল, অনেকক্ষণ ধরে ওই সময়টা নিয়ে পরিষ্কার করে হারমোনিয়ামটাকে ভালো করে রোদ খাওয়ালাম, মানে এখনও রোদেই আছে যখন আমি এই কাজগুলো করছি। তারপর দেখো, গাছগুলোকে সুন্দর করে স্নান করে দিয়েছি, আর দেখছো মানি প্ল্যান্টটা কি সুন্দর দেখতে হয়েছে না, একেবারে টসটস করছে, আর স্নান করানোর পর যেন আরও তরতাজা হয়ে উঠেছে। তো হারমোনিয়ামটা ভালো করে পরিষ্কার করেছি। ভেবেছিলাম ওই সাইডের দিকে যে জবা গাছগুলো আছে না, ওখানে প্রচণ্ড ঘাস হয়েছে, বৃষ্টি হলে ফুল তুলতে পারি না, কারণ জোক থাকে। তো ভেবেছিলাম রোদ বেরিয়েছে, যে এই সময়টা জোক থাকবে না, গাছগুলো তুলে ফেলবো, কিন্তু এই হারমোনিয়ামটা পরিষ্কার করতে গিয়ে সময়টা চলে গেল। যা হোক, একটা কাজ তো মিটলো। তারপরে এদিকে জল এসে গেছে, অনেকগুলো বাসন ছিল, এখন বাসনগুলো চটপট মেজে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে স্নান করব, পুজো দেব, অনেক কাজকর্ম রয়েছে।
আচ্ছা বন্ধুরা, অনেক দিন পর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তারপরে দেখো স্নান টান করে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। তারপরে না একটু ঘুমিয়ে পড়েছিলাম মা মেয়ে দুজনে, যেহেতু রাতে ভালো করে ঘুম হচ্ছে না। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই ওদিকে ডিউটি গেছে। আর এখন আমি চলে আসলাম, হঠাৎ করেই মনে পড়লো, মনেই ছিল না যে আমার শাড়িগুলো এখানে তোলা হয়ে আছে। তো এখন শাড়িগুলো গুছিয়ে নেব। হ্যাঁ, অনেকদিন আগে কেউ একজন আমাকে আমার শাড়ির ভিডিও দিতে বলেছিল, যে আমার কী কী শাড়ি আছে, তো শাড়ি কালেকশান আর কি। সত্যি কথা বলতে কি, শাড়ি কালেকশান ভিডিও আমার প্রথমের দিকে যখন আমি এই চ্যানেলটা খুলেছিলাম তখন দিয়েছিলাম। তবে হ্যাঁ, দুবার দেওয়া আছে মনে, তার মধ্যে হয়তো 2-1টা শাড়ি নতুন নেওয়া হয়েছে, তারপরে সেটাই নেই। তো যাই হোক, এখন আপাতত শাড়ি কালেকশানের ভিডিও দেওয়ার মতো আমার শাড়ি কিন্তু নেই গো। আমার খুব একটা শাড়ি আছে, যে তোমরা তো দেখতেই পাচ্ছ, তাই না? তো সেরকম আর যাচ্ছি বা কোথায় যে শুধু শুধু কিনে আলমারি ভর্তি করে রাখবো, কোথাও তো যাওয়াও হয় না সেভাবে। তো যাই হোক, যে কটা আছে সেগুলো ভালো করে রোদ খাইয়ে রেখেছি। আর এই যে শাড়িটা দেখছো আমার ভীষণ পছন্দের, যেটা আমি এখন হাত দিয়েছি, ওটা গত বছর পুজোয় নিয়েছিলাম। তবে এতদিন পর্যন্ত যত শাড়ি কিনেছি সব থেকে পছন্দের শাড়ি আমার ওইটা, সেই জন্য আমি ওইটাকে না কম ব্যবহার করি। তো যাই হোক, এদিকে দেখো শাড়িগুলো ভাঁজ করে নিয়েছি, আর এখন আলমারিটা মুছে নিলাম। যেই র্যাকটায় আমার শাড়িগুলো থাকে সেই র্যাকটা ভালো করে মুছে এখন শাড়িগুলো এক এক করে গুছিয়ে নেব। যেগুলো একটু ভালো শাড়ি, ওই বেনারসি কাতান যেগুলো রয়েছে, তেমন দেখতেই পাচ্ছ, ওই শাড়িগুলোকে একটু নিচের দিকে রাখছি, কারণ ওগুলো তো সচরাচর ব্যবহার হয় না, ওই বিয়ে বাড়ি বা ভালো কোনো অনুষ্ঠান হলে তবেই ব্যবহার করা হয়। আর সচরাচর এখানে ওখানে যেতে গিয়ে যে শাড়িগুলো ব্যবহার করা হয় সেগুলো উপরের দিকে রাখবো। আর এই যে হলুদ লাল শাড়িটা দেখছো, এটা আমি গত বছর ভাইয়ের বিয়ের সময় নিয়েছিলাম। তো আমার আর মানে বউয়ের জন্য একই শাড়ি, খালি কালারটা আলাদা নিয়েছিলাম। তো শাড়িটা বেশ ভালো, ওর দাম যে খুব বেশি তা নয়, দাম কম দামের ওপর। আসলে ওই দোকানটায় না আমি যেখান থেকে বাজার করেছিলাম, মানে আমাদের এখান থেকেই বাজার করে নিয়ে গেছিলাম ভাইয়ের বিয়ের। তোমরা ভিডিও যারা দেখেছো জানো। তো ওই দোকানের শাড়ির কালেকশানগুলো খুব সুন্দর, কিন্তু অনেক কম বাজেটের মধ্যে। তো যাই হোক, এবছর যদি শাড়ি কিনি দেখি, যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আজকের মতো বিদায়, টাটা।